রাম ও নারায়ণে রাম। নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি রাম ও নারায়ণে রামের পাঠ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। দার্শনিকেরা নানা ইঙ্গিতের মাধ্যমে তাদের পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে। বৈজ্ঞানিকরা এক একজন এক একভাবে, এক এক দৃষ্টিতে, এক এক চশমায় শুধু দেখেই যাচ্ছেন, কেউই কোনো মীমাংসায় পৌঁছাতে পারল না। কেন এলাম, কোথায় বা যাব, কী বা প্রয়োজন এই সৃষ্টির, কি তার উদ্দেশ্য, আজও হয়নি তার সমাধান। তবে আমরা বাহ্যিক দৃষ্টিতে এবং ইন্দ্রিয়ের সহায়তায় এই বুদ্ধিবৃত্তি দিয়েই উপলব্ধিতে যা অনুভব করছি, তাতে মাঝে মাঝে ভাবিয়ে যে না তোলে তা নয় কিন্তু, আর সেই ভাবিয়ে তোলার পিছনে এক বিরাট মহান উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সৃষ্টির প্রতি বস্তুতে, অণুতে, পরমাণুতে আমাদের কাছে সেটা লুকিয়ে রয়েছে। যা লুকিয়ে রয়েছে তা খুঁজে বার করাই তো আমাদের দরকার। সেটা ঠিক নয়। কেন কেন ঠিক নয়? সৃষ্ট বস্তুগুলি একেবারে আমাদের অজান্তে রয়েছে, তাও তো বলা যায় না। আমাদের পরিচয়ের ভিতরেই সমস্ত সৃষ্টি বস্তুর পরিচয় রয়েছে, অতপ্রতভাবে জড়িয়ে। এই জাজ্জল্যমান দৃষ্টান্ত রয়েছে জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে বাহ্যিক জীবনের সব ব্যবহারিক যোগ্য বিষয়বস্তু তার ধারা পাতায় রয়েছে। দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ বিষয়বস্তু মাধ্যমে আমরা যাতে এগিয়ে যেতে পারি, প্রকৃতির মাঝে তার ব্যবস্থায় কোনো অবস্থায় খুঁজে পাওয়া যায় না। আগেই বলেছি, বস্তুর মাঝে বস্তুর বিশেষত্ব অবশ্যই খুঁজে পাবে। সেই নিখোঁজের সন্ধান তোমাদেরকেই করাতে হবে। আমরা এমনই অভাগা যে বাচ্চা শিশু হীরা হাতে পেল আর চুষেই মরল। আজ আমরা কপাল থাপড়াচ্ছি, মূল্যবান হীরা হাতে পেয়েও আমরা সেটার মূল্য দিতে পারলাম না, তাই হাতে পেয়েও হাত ছাড়া হয়ে যাচ্ছে। যারা হীরা মানিক্যের মূল্য বোঝে তারা ঠিক মতো কাজে লাগিয়ে দিচ্ছে। যদিও এই কামধেনুর প্রসঙ্গে পড়ে না, তবুও প্রয়োজন বোধের জন্য এই কথা উপস্থাপনা করা হলো। এই কামধেনুর ইতিহাস তোমরা অনেকেই জেনেছ। কামধেনু সম্পর্কে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প ও কাহিনী আছে ইতিহাসে, পুরাণে। গল্প শুধু মিথ্যা নয়, কখনো কখনো সত্যিও হয়। পুরাণের বহু কথা ও কাহিনী যা গল্প আকারে রয়েছে, সেই গল্প আজ অনেকটাই সত্যি। হ্যাঁ, আজ অনেকটাই সত্যিতে পরিণত হয়েছে। শুনছি প্রাচীনকালে মেঘের আড়ালে যুদ্ধ হতো। সবাই ভাবতো কি করে মেঘের আড়ালে যুদ্ধ হতে পারে। এই সব গল্প ঠাকুমা দিদিমার মুখেই শোনা যায়। গাঁজাখুরি গল্প বলে প্রায় সবাই একে উড়িয়ে দিত। কিন্তু আজ বিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে সেটাই সত্যি পরিণত হয়েছে। তো সেই মেঘের আড়ালে যুদ্ধ এখন চলছে। তাহলে পুরাণের সেই কাহিনীকে এখন আর গাঁজাখুরি বলে গল্প বলে উড়িয়ে দিতে পারো না। এখানকার রথ এক ধরনের, তখনকার রথ ছিল আরেক ধরনের। সেই সময়ে ঘোড়া, হাতি ইত্যাদি রূপে রথ তৈরি করা হতো। প্রাচীন যুগের কাহিনীতে শোনা যায় তখনকার মানুষ গ্রহ গ্রহান্তরে বিরাজ করত। এই কাহিনীও বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। পরবর্তীকালে মানুষের কাছে তারা ভাবত, কি করে এমন গমনাগমন সম্ভব? নিশ্চয়ই নিজেদের মহাত্ম্যকে প্রকাশ করার জন্যই বাড়িয়ে বাড়িয়ে বলছে। সুতরাং এটিও শেষ পর্যন্ত গল্পকথার পর্যায়বসিত হয়েছিল। কিন্তু আজ তো সেই গল্পকথাই সত্যে পরিণত হলো। মানুষে চাঁদে গেল। কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে চাঁদে গমন সম্ভব হতে পারে।
চাঁদকে মানুষ যত কাছে এনে ফেলেছে, তারা আজ অন্য গ্রহে যাবার কথা চিন্তা করছে। তো এখন পুরাণের সেই কাহিনীকে যদি সত্য বলে ভাবি, সেই সময়কার মানুষ আরও কত উন্নত ছিল, তাদের ভাবধারা চিন্তাধারা কত প্রখর ছিল। বুঝতে পারছো? ভাবতে কোনো অসুবিধা আছে কি? তারা এমনভাবে রথ তৈরি করত যার দ্বারা অন্য গ্রহে যাওয়া সম্ভব হয়েছিল। আজ আবর্তন বিবর্তনের ধারায় সেই সব প্রামাণ্য বস্তুগুলি কোনো বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। কিন্তু তলিয়ে গেছে, হারিয়ে গেছে বলে তাদের অস্তিত্ব ছিল না, একথা ভাবলে চলবে না। আজ আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। দেখতে পাচ্ছ, সেই পুরাণেরই রিপিটেশন হচ্ছে আজকের যুগে। এই যে রিপিটেশন হচ্ছে, আণবিক চিন্তা, আণবিক কাজকর্ম তখন যে ছিল, সেটা আজকের দিনে ওই শব্দগুলির ব্যবহারিক প্রমাণিত হচ্ছে। ছিল, বস্তুই আছে হয়ে আছের মাঝে ধরা দিচ্ছে। যা ছিল না, যা নেই, তা এখনো আছে, হতে পারে না। বিজ্ঞানীরা নতুন করে অনেক কিছু আবিষ্কার করছেন, সত্য, কিন্তু পুরাণের কাহিনীতে এই আবিষ্কারের কথা যে নেই তা নয়। এই সব আবিষ্কারের চিন্তাধারা, যার মাধ্যমে বর্তমানে বহু জিনিস আবিষ্কৃত হচ্ছে, তখনও সেটা ছিল, তাই আবার পুনরাবৃত্তি হচ্ছে। পৌরাণিক যুগে বৈজ্ঞানিকরা নব নব আবিষ্কারে দেশকে সমৃদ্ধির পথে, উন্নতির পথে নিয়ে গিয়েছে। তারা ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ ব্যক্তি। তারা সেগুলো করেছিলেন বলেই তো পুরাণের গল্প কাহিনীতে তা স্থান পেয়েছে। তা নইলে অযথা এসব বলা হবে কেন? পুরাণের কথা ও কাহিনীতে এমন বহু ঘটনা আছে যেগুলি অনেক ক্ষেত্রেই বর্তমান যুগের মানুষের কাছে মনে হয়েছে হাস্যকর ব্যাপার। কেউ কেউ আবার এমন মন্তব্যও করে, সেই যুগে খাবার পড়ার অভাব ছিল না, তো তাই তারা যা ইচ্ছে মতো তাই করত, ইচ্ছে হতো যা তাই করত। এইভাবেই অনেকে উড়িয়ে দিত প্রাচীন ঘটনাবলী, প্রাচীনের গল্পকথা। রামায়ণ মহাভারতের যুগে এবং আরও প্রাচীনের যুগে সন্ধানে যদি যাই, দেখতে পাই বানে বানে ছেয়ে ফেলেছে আকাশ উভয়ই পক্ষেই। তারা তীর ছুঁড়তেছে, বান মারতেছে, বানের মাধ্যমেই যুদ্ধ হতো। তারা বানকে আজ্ঞা করত, ওখানে যাবি, অমুককে শেষ করে ফিরে আসবি। বানগুলি যেন তাহার আজ্ঞাবহ ছিল, অদ্ভুতভাবে তাদের আদেশ পালন করত, সেই মতে কাজ করে যথাযথ আনসার দিত, নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্যাবৃদ্ধি করে বান ট্রেনেই ফিরে আসত। আজও সে কথা শোনা যায়। চিন্তা করে দেখো তো, আজও তো কেউ হাস্যকর বলে উড়িয়ে দিতে পারে না। আজ এখানে বসে কন্ট্রোল করে স্পুটনিক ছেড়ে দিচ্ছ, কন্ট্রোল রুম থেকে যেভাবে কন্ট্রোল করছো সেই মতো কাজ করে ঠিক ঠিক আনসার দিচ্ছে। এই রূপকের কথাগুলি এখন বাস্তবে রূপ নিচ্ছে। তো শক্তিশীল অগ্নিবাণ, বায়ুবাণ, সর্ববাণ, গরুর বাণ, আরও কত বাণের নাম না আছে, তোমরাই আমাকে শুনিয়েছ। এক একটি বাণের ক্ষমতা ছিল অপরিসীম। অগ্নিবাণ ছাড়লে চারিদিক অগ্নিময় হয়ে যেত। এখন বোম বাস্ট করলে সেই রকম হয় না। পর্ব এখানেই শেষ করলাম। কমেন্টে অবশ্যই রাম ও নারায়ণের রাম লিখতে ভুলবেন না। নমস্কার।